ডাকুলার প্রেমে পাগল হচ্ছ মেয়ে। প্রেম ভালোবাসা এসবের জায়গায় আমাদের মনে হিংস্রতা থাকে। এমন সুদর্শন কেয়ারিং একজন ছেলে যে কিনা আমার বিপদে সব সময় আমাকে বাঁচাতে হাজির হয়, তাকে ভালো না বেশি থাকবো কিভাবে শুনি? কথাটা বলেই মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকা যুবকের গায়ে ঢলে পড়ে। সামনে থাকা ব্যক্তি কোনোভাবে তাকে সামলে কোলে তুলে নেয়। আর ঠিক তখনই শিট, মাথাটা ঝিম ধরে গিয়েছে। আজ আবার সেই স্বপ্ন। মাথার চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বিছানা থেকে নেমে পড়ে একজন ব্যক্তি। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে 12:30 বাজে। আজ আবার মাঝ রাতে ঘুম ভেঙে গিয়েছে। খালি গায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সে। নিজের শক্তিশালী সুঠাম দেহের প্রতিবিম্ব দেখে ভাবতে থাকে, কত মানুষের না যেন এমনটা কাম্য। কেন আসে বারবার মেয়েটা আমার স্বপ্নে? কেন বারবার সেই একই মেয়ে আমার ভিতরটা পুরো তছনছ করে দেয়? কোনো জবাব পায় না সে। পাশের ওয়াটার বোতল হাতে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে বাকিটা মাথায় ঢেলে দেয়। তার সামনের চুলগুলোকে ভিজে পানি বেয়ে বেয়ে তার গলা হয়ে পুরো উন্মুক্ত শরীরটা অনেকটা ভিজিয়ে দেয়। তার বাবা বলে, তাদের মতো প্রাণীরা নাকি নিজেদের ভবিষ্যৎ স্বপ্নে দেখতে পায়। তার ছেলের হাসি হাসে সে। তার মতো সুপার ন্যাচারাল পাওয়ারের কেউ কিনা সামান্য এক মানুষের প্রেমে পড়বে? অসম্ভব। শুধু বাধ্য হয়ে তাকে মানুষের মাঝে থাকতে হচ্ছে, নয়তো সে তো মানুষ জাতিকেই সবচেয়ে বেশি ঘৃণা করে। মায়ের ভালোবাসা আর বাবার যত্ন সব কিছুই সে না, আর ভেবে লাভ নেই। তার মতো কেউ যে কিনা মানুষের রূপ নিয়ে দিনের বেলাও সবার সাথে মিশতে পারে, নিজের প্রকৃত অস্তিত্বে ফিরে গিয়েও সব কিছু করতে পারে, এমন শক্তিশালী কেউ মানুষকে কাছে টানবে না কখনোই। নয়তো মেয়েদের অপশন তার কাছে কম নেই। হঠাৎ আয়নায় তাকাতেই তার চোখের মণি বাদামি থেকে লাল রঙের হয়ে জ্বলজ্বল করে ওঠে, যেন এই মণি থেকে আলো বের হচ্ছে। এই চোখ অন্ধকারেও সব দেখতে পায়। হঠাৎ জোরে চিৎকার করে হুংকার দিয়ে উঠে পুরুষ মানুষটি। মানুষ না, সে অন্য কিছু, যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। ভয়ানক গর্জন দিয়ে শক্তি অনুভব করতেই পেছন থেকে পাখির মতো দুটো বড় বড় কালো ডানা বেরিয়ে আসে। বিদ্যুতের গতিতে দৌড়ে ছাদে গিয়ে গর্জন দিয়ে সেই পাখায় ভর করে সে উড়ে যায়। এখন তার শিকার ধরার সময়। বিয়ে শাড়ি এখনো গায়ে জড়ানো, গয়নাগুলো খুলে রেখে এসেছে, শুধু কাঁধে একটা সাইড ব্যাগ, কিছু টাকা আর মোবাইল ফোনটা আছে ভিতরে। ধীরে ধীরে ঘন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে। এত রাতে কেন একা একটা অল্প বয়সী মেয়েকে এভাবে দেখার কথা না। নাম তার ফেরিহা, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার চোখে মুখে পরিষ্কার ক্লান্তির ছাপ। দেখে মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালানো মেয়ে। খুব মায়া জড়ানো আছে মেয়েটার চেহারায়। ফেরিহা চলতে চলতে ভাবে, মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? কখন কে আপন থেকে পর হয়ে যায় বলাই যায় না। হঠাৎ বুকের ভেতর থেকে কান্না আসে তার। তবে এখন কান্নাকাটি করার সময় নেই, দ্রুত খালার বাসায় পৌঁছাতে হবে। এই দুনিয়ায় ওই একটা জায়গায় আছে ফেরিহার জন্য, যেখানে কেউ তার ক্ষতি করবে না, এতটুকু বিশ্বাস রাখাই যায়। এত রাতে বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি পাবে নাকি তা ফেরিহার অজানা। তবে সামান্য বাধে তখন যখন ফেরিহা দেখে রাস্তার পাশে বসে কিছু ছেলে আড্ডা দিচ্ছে, হালকা আলো জ্বালানো ছেলেগুলোর ওইখানে। এত রাতে নিশ্চয়ই ভদ্রঘরের ছেলেরা এখানে থাকবে না। ফেরিহা 7-5 না ভেবে পাশের জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। এখানে সোজা হাঁটলে নাকি শর্টকাট আছে বাস স্ট্যান্ড অবধি।
গুগল ম্যাপ তো সেটাই বলছে, যদিও এখন গুগল ভুলভাল রাস্তাই বলে বেশি। ফেরিহা হাঁটতে হাঁটতে ভাবে এই জঙ্গল নিয়ে কত লোক কথা প্রচলন আছে, একটু ভয়ও হয় তার। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সে চলতে থাকে। হঠাৎ চার পাঁচটা নিঃশব্দ স্থির হয়ে যায়। গাছের পাতা ঘষার হালকা গজগজ আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। এত বড় বড় গাছের পাতায় ফাঁকা দিয়ে আসা চাঁদের মৃদু আলোগুলো যেন খুব অসহায়, কোথাও ঠাঁই পাচ্ছে না। এমনিতে ভূত পেত এসবে তেমন একটা ভয় পায় না ফেরিহা, তার সবচেয়ে বেশি হয় মানুষের। বর্তমান মানুষেরই এত হিংস্র আর বিশ্বাসঘাতক যে তার চেয়ে পশুদেরও ঢের ভালো মনে হয়। তার ২০ বছরের জীবনে সে অনেক কিছু হতে দেখেছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে অল্প আলোতে এগোতে থাকে ফেরিহা। দূরে কিছু শিয়ালের হুংকার শুনতে পাচ্ছে সে। এদের সামনে পড়লে শরীরের মাংস আর শরীরে থাকবে না বলে মনে হচ্ছে। তবে একটা মেয়ের কাছে তার ইজ্জত হারানোর চেয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করা খুব সহজ। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। সব রহস্যের সমাধান না করে আমি মরে গিয়েও শান্তি পাবো না। কল্পনা আর বাস্তবতার মাঝে সব কিছুই আমায় জানতে হবে। মনে মনে দোয়া ইনুস পড়তে পড়তে ফেরিহা জঙ্গল পার হতে থাকে। তবে তখনই হঠাৎ ঘটে বিপত্তি। সামনে একসাথে কতগুলো শিয়াল এসে পড়ে। ভয়ানকভাবে আওয়াজ করে তারা ফেরিহার দিকে এগোতে থাকে। ফেরিহার ভয়ে যেন বরফ হয়ে যাওয়ার উপক্রম। সে ধীরে ধীরে পিছিয়ে একটা গাছের সাথে লেগে যায়। মনে হচ্ছে তার জীবনটা এখানেই শেষ। যেই না একটা শিয়াল তার উপর ঝাঁপ দিতে যাবে তখনই কোথায় কোথায় গেল সে? ফেরিহা কিছুই বুঝতে পারছে না। এত দ্রুত কোনো মানুষের পক্ষে স্থান পরিবর্তন করা সম্ভব নয়। এ যেন বিজ্ঞানের সব ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেওয়ার মতো। সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? ফেরিহা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এত দ্রুত নড়ে গিয়ে বাতাসের চাপ সহ্য করতে তার কষ্ট হয়। মাথার হাত দিয়ে রাস্তায় বসে পড়ে সে। মাথাটা বেশ ঝিম ধরে আছে। একটু আগে কি হলো বোঝার চেষ্টা করা যাক। ঠিকভাবে কিছু মনেও করতে পারছে না। শিয়ালগুলো হামলা করার আগ মুহূর্তেই হঠাৎ এক বলিষ্ঠ দেহের কোন পুরুষ কোথা থেকে যেন তার সামনে ঝাঁপিয়ে পড়ে আর খুব দ্রুত গতিতে তাকে সরিয়ে নিয়ে জঙ্গল পার হয়ে রাস্তায় নিয়ে আসে। অন্ধকারে তার নীল আলোর জ্বলজ্বল করা অদ্ভুত দুটো চোখ দেখা গিয়েছে শুধু। এত দ্রুত আমাকে রেখে চলেও গেল? কে ছিল আর কি বা ছিল? কোনো জবাব পায় না সে। কোনো পুরুষের চোখ দিয়ে এমন অদ্ভুত আলো বের হতে সে কখনোই দেখেনি। তবে তার শরীর বা যতটুকু অবয়ব দেখা গিয়েছে তা তো মানুষেরই মতো ছিল। এখন এত কিছু ভাবার সময় নেই তার। এমন সময় দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পায়। কোনোভাবে নিজেকে সামলে উঠে তাড়াতাড়ি চলতে শুরু করে। যেভাবেই হোক গাড়িটা ধরতে হবে। শহরে একের পর মানুষের লাশ পাওয়া যাচ্ছে। কোনো অদ্ভুত প্রাণী যেন তাদের কামড়ে রক্ত চুষে নিচ্ছে। রাতারাতি সারা শহরে বেশ আতঙ্কিত ছড়ে পড়েছে। টিভি অফ করে সোফায় গিয়ে বসে ফায়াজ আহমেদ। পেশায় একজন বিজনেসম্যান, পাশাপাশি অনলাইন ফুড শপের একটা ছোট্ট বিজনেসও আছে। 50 ছুঁই ছুঁই মনে হচ্ছে তার বয়সটা। এসব নিউজ গত 1 মাস ধরে দেখছে সে। কি শুরু হলো দেশটায়? এসব থামবে কখন? কি করতে পারি আমি? কিছুটা হতাশ হয়ে সে আরো বলে ওঠে, আমার ছেলেটা এসবে জড়িত নয় তো? যদি ও না হয় তবে কে? এত বছর ধরে চলে আসা নিয়ম ভাঙার সংস্কার হলো। একবার ওই দিকটাই যেতে হবে আমার। 7 তলা বিল্ডিং এর 5 তলায় একটা ফ্ল্যাটে সবগুলো লাইট জ্বালানো, যেন কারোর জন্য অপেক্ষা করছে ঘরের সবাই। হঠাৎ একজনের ফোন বেজে ওঠে। 5 তলা ফ্ল্যাটের বারান্দায় হাঁটাহাঁটি করছে মিসেস সোহানা বেগম। একটু আগে ছেলের ফোন এসেছিল, ফেরিহাকে নাকি পেয়ে গেছে।
কখন ফিরবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। শাহানা যাওয়ার আগেই তার মেয়ে নীরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। চোখে মুখে ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে ফেরিহা, পাশে নিবিড়। ফেরি, তুই আসছিস? আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুই কাজটা করে দেখিয়েছিস। কথাটা বলে নীরা ফেরিহাকে জড়িয়ে ধরে। দুজনেই সমবয়সী, একসাথে পড়াশোনা করে। মিসেস সোহানা সম্পর্কে ফেরিহার খালা, আর নীরা নীরব হলো ওর খালাতো ভাই বোন। নীরব পাশ কাটিয়ে ভেতরে ঢুকে বলে ওঠে, এই যে মা, তোমার আরেক মেয়েকে নিয়ে এসেছি। ভাগ্য ভালো আমার গাড়ির সামনেই পড়েছিল। কিছু খেতে দাও ওকে। বলেই নিজের রুমে চলে যায় নীরব। বয়সে ওদের থেকে ও অনেকটা বড়, একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। উপরে তেমন প্রকাশ না করলেও ভেতরে ভেতরে সে খুব খুশি হয়েছে। ফেরিয়া এত বড় কাজটা করে দেখাতে পেরেছে, সেটা এখনো বিশ্বাস হচ্ছে না নীরবের। তবে নিজের মনের ভেতরের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে সে জানে। আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি? ভিতরে আয়, মেয়েটা ক্লান্ত খুব। সোহানার কথায় নীরা ফেরিহাকে ছেড়ে দেয়, হাত ধরে ভেতরের রুমে নিয়ে যায়। তারপর শুরু করে এটা ওটা জিজ্ঞাসা করা। সে কেন বাড়ি থেকে পালালো, কিভাবে, কি হঠাৎ সব কিছু। শেষে ফেরিহা নীরার মুখ চেপে ধরে বলে ওঠে, বোন আমার, তোর দোহাই লাগে, একটু থাম, এত তাড়াহুড়োর কিছুই নেই। কাল তোকে সব খুলে বলবো, এখন অনেক রাত, একটু ঘুমাতে দি আমায়। নীরা আর কথাও বাড়ায় না। এখন থেকে তো ফেরিহা এখানেই থাকবে, অনেক সময় পাওয়া যাবে সবটা জানার। এখন মেয়েটাকে একটু ছাড়া যায়। তবে প্রমিস কর কাল সব বলবি। আচ্ছা বলবো। উত্তর দিয়ে ফেরিহা ওয়াশরুমে চলে যায়। এখন একটা লম্বা শাওয়ার নিয়ে বের হওয়া আগে জরুরি। অতপর খেয়ে একটা লম্বা ঘুম দিবে। কাল থেকে টিকে থাকার নতুন লড়াই শুরু। সকালের হালকা শীতল আবহাওয়ায় ঘুম ভাঙে ফারদিনের। বিছানা ছেড়ে উঠে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। সূর্যের আলো এসে পড়ে তার ফর্সা মুখটায়। মাথায় চুলগুলো খুব উস্কো শুষ্ক হয়ে আছে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। অনেকক্ষণ তাকিয়ে থাকতেই যেন চোখের জল জল করে উঠে। দুদিন পর শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম আছে, সেখানে প্রধান অতিথি হিসেবে তাকে যেতে হবে। সেটা ভেবেই মুখটার বিরক্তি মেখে রুম থেকে বেরিয়ে নিচতলায় যায় ফারদিন। একটা রুমের সামনে বড় কাঠ ঝুলানো, উপরে রঙিন অক্ষরে লেখা ডন্ট ডিস্টার্ব। কাজের সময় কেউ বিরক্ত করলে সেটা ফারদিনের একদম পছন্দ না। হাতে থাকা টি শার্টটা গায়ে জড়াতে জড়াতে সে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। একটা ছোট বদ্ধ রুম, চারপাশে অনেকগুলো আর্ট করা ছবি, ক্যানভাস, রং তুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো শিল্পী তার রং তুলির ছোঁয়ায় জাদু এখানটায় দেখা। ফারদিনের চোখ পড়ে একটা অসম্পূর্ণ ছবির উপরে। মোটা মোটা অক্ষরে ছবির উপরে অ্যাট বাই ফ্রেন্ড লেখা। সেই সম্পূর্ণ ছবি দেখে ফারদিন বলে ওঠে, না চাইতেও কেন রং তুলিতে ফুটিয়ে তুলতে চাই তোমার চেহারাটা। কেন আসো তুমি আমার কল্পনায় বারবার? কেন তোমার চেহারাটা পরিষ্কারভাবে কল্পনায় আনতে পারি না আমি? আমার সব শক্তি জাদু যেন তুচ্ছ তোমার কাছে। ফারদিন ভাবে গত রাতের মেয়েটার কথা। ভালোভাবে তার দিকে তাকায়নি সে, তবে কিছুটা মিলে মেয়েটার চেহারার সাথে। আমি তো মানুষ ঘৃণা করি, তবে কেন কেউ বিপদে পড়লে আমি সব সময় বাঁচাতে চলে যাই? এমন হলে তো নিজের ভ্যাম্পায়ার শক্তির কথা আমি গোপন রাখতে পারবো না। তবে কত প্রশ্ন জমে আছে আমার মনে, এসব না জেনে নিজের রাজ্যেও যেতে পারছি না আমি। ফারদিন নিরাজ খান দেশের নামকরা একজন আর্টিস্ট। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত একটা মুখ। তার লুক, অ্যাটিটিউড, রহস্যে ঘেরা জীবন, সব কিছুর জন্য সে প্রায়ই হেডলাইনে চলে আসে। আবার হঠাৎ গোপনে সবার থেকে দূরেও সরে যায়। বিভিন্ন প্রোগ্রামে প্রধান অতিথি হয়ে সে যায়। হুটহাট এমন জনপ্রিয়তা, তার জন্য কিছু মানুষের পাগলামি, এসব ফারদিনের একদমই ভালো লাগে না। তবে কি আর করার,
বাবার কথা মতো মানুষদের সাথে মিশতে, তাদের মাঝে থাকার চেষ্টা ফারদিনকে চালিয়ে যেতে হয়। আর ছবি আঁকাটা তার নেশা, তবে ফারদিনের চিন্তা অন্যটা। কবে সে তার যোগ্য জায়গায় ফিরে যাবে। ভিতুর মতো তার বাবা ফায়াজ আহমেদ তাকে সব কিছু থেকে দূরে রাখছে, সেটা তার বোধগম্য হয় না। তার মতো শক্তিশালী ভ্যাম্পায়ার যে কিনা মানুষ বা ড্রাকুলার মতো উভয় রূপ নিয়ে সমান শক্তির অধিকারী, তাকে কেন এত ভয় পেতে হবে? একজন ভ্যাম্পায়ার হয়েও যেন সে কোনো মায়াজালে আটকে আছে। ফারদিন হাতে ব্রাশটা নিয়ে আঁকতে শুরু করে। এই একটা কাজই তাকে শান্তি দেয়। তবে আজকের ছবিটা একটি স্মৃতি বহন করে। বলা হয়ে থাকে বড় বড় শিল্পীদের এক একটা আর্ট তাদের জীবনের এক একটা ঘটনা বর্ণনা করে। তাদের ছবিতে শুধু রং থাকে না, তাদের সাথে অনেকটা ইমোশন। মেয়েটা পালিয়ে গেল কিভাবে? শান্ত গলায় বলে উঠল আফাস। তার একমাত্র ছেলে জোহানের সাথে বিয়ে ঠিক হয়েছিল ফেরিহার। এই বিয়ের সত্য বাবদ গুনে গুনে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল ফেরিহার বাবাকে। ফেরিহার বাবা কাঁপা কাঁপা গলায় বলে, মানে শেষ সময়ও এভাবে পালিয়ে যাবে ভাবতেও পারিনি। রাগে চোয়াল শক্ত হয়ে যায় আফাজের। উঠে বেরিয়ে যায় এই বাড়িটা থেকে। সব প্ল্যান ভেস্তে গেল। যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। অসগার্ড পৃথিবীর বুকেই লুকানো এক রহস্যময় জাদুর রাজ্য, যেখানে বাস রয়েছে সকল ভ্যাম্পায়ারের। এই রাজ্যেরও অনেক নিয়ম কানুন আছে। রয়েছে রাজা ও রাজ পরিবার। তাদের বানানো নিয়মেই সবাইকে চলতে হয়। যেমন রাজ পরিবার ছাড়া কেউ এই রাজ্যের বাইরে যেতে পারবে না, নিজেদের শক্তি ব্যবহার করে কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, পশু পাখি বা অন্য প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকতে হবে তাদের। আর এখানকার মেয়েরা দেখতে অপরূপ সুন্দর হয়। লম্বা লম্বা কেশ, দুধে আলতা গায়ের রং আর টানা টানা চোখ দেখে কোনো পুরুষ মানুষ প্রথম দেখাই প্রেমে পড়ে যেতে বাধ্য। এজন্য মেয়েদের রাজ্য থেকে বের না হওয়ার ক্ষেত্রে আরও কঠিন নিয়ম, আরও নানান বিষয়। তবে ইদানিং রাজ্য নানান বিশৃঙ্খলা দেখা গিয়েছে। ভ্যাম্পায়ারদের মধ্যে জাতিগত কিছু ভাগ আছে। রাজ পরিবার সহ কিছু ভ্যাম্পায়ার আছে যারা সূর্যের আলোতে মানুষের রূপ নিয়ে থাকতে পারে, তবে আরেক জাতি সেটা পারে না। শুধু রাতের অন্ধকারই তাদের অস্তিত্ব। সূর্যের আলো গায়ে পড়লেই পুড়ে ছাই হয়ে যায় তাদের শরীর। তবে একটা জিনিস সবার মধ্যে খুব মিল, ভ্যাম্পায়ার মেয়েরা রাজ পরিবারে তাদের রক্তের বিশুদ্ধতা রক্ষা করতে তাদের রাজমাতা এক নিয়ম করে রেখেছে। এই পরিবারের কেউ অন্য জাতের কোনো ভ্যাম্পায়ারকে বিয়ে করতে পারবে না। তবে এটাই যে দুর্যোগ বয়ে এনেছে তাদের পরিবারে। একটা বড় রাজপ্রাসাদ, সেখানে এক রুমের জানালার সামনে বেশ চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এক বয়স্ক নারী। বয়স প্রায় 150 বছর, তবে দেখে 60-এর বেশি মনে হয় না। ভ্যাম্পায়াররা অনেক বছর বাঁচে, তিনি সেখানে। অতঃপর তাদের করা ওয়াদা অবশ্যই পূরণ হবে। কিসের ওয়াদা মা? নিজের মেয়ের আগমনে হাতে থাকা ঐতিহাসিক বইটা পড়া বন্ধ করে রেখে দেন রাজমাতা হিরাম। মেয়ে দিয়া কাছে এসে বসে। বইটার দিকে চোখ পড়তেই দিয়া বলে ওঠে, কি এমন ইতিহাস লুকিয়ে আছে এই বইটাতে যে তুমি সবসময় এত যত্ন করে লুকিয়ে রাখো? শুধু ইতিহাস না, সাথে ভবিষ্যৎবাণীও। তাদের করা ওয়াদা পূরণ করতেও আসবেই। খুব আগ্রহ নিয়ে দিয়ে প্রশ্ন করলো, কে আসবে মা? আর সে আসলে কি হবে? ধ্বংস অতঃপর সৃষ্টি। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি সব সময় এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলে হয় এড়িয়ে যাও, নয়তো রহস্যে ভরা কোনো পুকুরে ডুবিয়ে দাও। রাজমাতা হিরাম আর কোনো উত্তর দেয় না। এসব বিষয় যত গোপন থাকবে ততই ভালো। তবুও এই অসগার্ড রাজ্যের ভ্যাম্পায়ারদের মধ্যে কিছু লোক সেসব সম্পর্কে জেনে গেছে। বিশেষ করে বাদুর রূপ নিয়ে থাকা ভ্যাম্পায়ারের অন্য জাতের লোকেরা।
যারা সূর্যের আলো সহ্য করতে পারে না। তাদের মাঝের কেউ একজন এই বইটার দ্বিখণ্ড চুরি করে ফেলেছে, নয়তো ঠিকই সময় থাকতে দি পাওয়ার অফ এম্পায়ারকে খুঁজে পাওয়া যেত। এই বাড়িতে এসেছে 2 দিন পার হয়ে গিয়েছে, বাবা এখনো খুঁজে পায়নি ফেরিহাকে, পাওয়ার কথাও না। ফেরিহা বুদ্ধি করে আসার সময় কাগজে লিখে এসেছে সে তার বয়ফ্রেন্ড নিয়ে পালাচ্ছে, যেন তার বাবা তাকে এদিকে সেদিকে খোঁজার চেষ্টা না করে। পুলিশ কেস করলে তার বাবাই ফেঁসে যাবে, অলরেডি থানায় কয়েকটা কেস তার নামে ঝুলেছে। এসব ভাবতে ভাবতেই ফেরিহা খুব সুন্দর করে রেডি হতে থাকে। একটা মেরুন কালারের শাড়ি পরেছে সে, কপালে ছোট্ট করে একটা কালো টিপ, চুলগুলো ছেড়ে দিয়ে মুখে হালকা মেকআপ করে নেয়। ওইদিকে নীরাও রেডি, আজ দুজনেই ভার্সিটি যাবে। ভালোই হলো বল, এখন থেকে ভার্সিটি যেতে তোর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। ঠিক বলেছিস। আমাদের বাসা থেকে ভার্সিটি আসতে কত পথ পাড়ি দিতে হতো, ডেইলি আসতেও পারতাম না, আর এখান থেকে কত কাছে। নীরাও আজ শাড়ি পরেছে। এত তাড়াতাড়ি ভার্সিটি যাওয়ার ইচ্ছা তাদের হতো না, তবে আজ ভার্সিটিতে একটা বড় অনুষ্ঠান হবে, বড় বড় সেলিব্রিটি ও পরিচিত মুখদের দেখা যাবে, কিছু বাংলা গানের ব্যান্ডও আসবে, আর সবচেয়ে বড় কথা হলো নীরার ক্রাশ আসবে। সে বিষয়ে অবশ্য ফেরিহাকে কিছুই বলেনি নীরা। দেখি দেখি আমার মেয়ে দুটোকে কেমন লাগছে। মিসেস সোহানা বেগম কথাটা বলেই ফেরিহা আর নীরাকে দেখতে লাগলো। মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। আয় কানের গোড়ায় টিকা দিয়ে দি। এইসব কুসংস্কার মা। একটা দিব ধরে, কাছে আয় বলছি। সোহানা বেগম চোখের কাজল আঙ্গুলে লাগিয়ে নীরার কানের গলায় একটা টিকা লাগিয়ে দিল। ফেরিহাকেও একইভাবে করে বলতে লাগলো, শোন, তাড়াতাড়ি চলে আসবি দুজনে, রাত যেন না হয়, খবরদার। একটু দেরি হবে ছোট মা। ফেরিহার কথায় ভ্রু কুঁচকে তার দিকে তাকায় সোহানা। এমন সময় রুমে আসে নীরব, সেও কথাটা শুনেছে এবং ফেরিহা কেন এই কথাটা বলেছে তাও নীরবের জানা। নীরব মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, শুনলাম তোমার এক মেয়ে নাকি পার্ট টাইম জব করবে। সোহানা বেগম অবাক হয়, তার স্বামী বিদেশে থাকে, ছেলে ইঞ্জিনিয়ার, টাকা পয়সা তার তো কোনো কমতি নেই যে একজন বাড়তি সদস্যের খরচ তারা নিতে পারবে না। ফেরিহা অগ্নির দৃষ্টিতে নীরার দিকে তাকায়। নীরা জিহ্বায় দাঁত বসিয়ে অন্যদিকে ঘুরে আসে, এটা ওর কাজ, ওর মুখে একটা কথাও আটকায় না। রাতে মুখ ফসকে নীরবকে সব বলে দিয়েছে। ফেরিহা পরিস্থিতি খারাপ দেখে নিজেই সবটা সামলে বলতে শুরু করে, ছোট মা, ভার্সিটির পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি ওইখানে ফুড ডেলিভারি গার্ল হিসেবে চাকরি নিতে চাই। আগেই একবার ফোনে কথা হয়েছিল, আজ আসার সময় আবার দেখা করব ভাবছি। কিন্তু কেন? তোর কাজ করতে হবে কেন? তুই কি পর? না ছোট মা, সেভাবে বলতে চাইনি, প্লিজ তুমি বারণ করো না। আমি পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চাই। এখন কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে নাকি নাকি বলো তো মা। নীরব কথাটা বলে ফেরিহার কাছে যায়, হাঁটু গেড়ে বসে 2 পায়ের দিকে তাকিয়ে বলে, 1 2, এই তো মা, পেয়ে গেছি। সোহানা বেগম ছেলের পাগলামি দেখে বিরক্ত হয়ে বলে, কি পেয়েছিস? এই তো মা, 2টো পা পেয়েছি। ভাগ্যিস পা দুটো এখানেই আছে, আমি তো ভেবেছিলাম তোমার বোনের মেয়ের পা নেই। নীরা ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে। ফেরিহা ছোট্ট মুখ করে বলে ওঠে, ছোট মা প্লিজ আমাকে বারণ করো না। সোহানা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যা ইচ্ছে কর। অতপর রুম থেকে বেরিয়ে যায়। এমন কিছু মেয়েটা করবে তা যেন সে টের পেয়েছিল। তার বোনের মেয়ে বলে কথা, ঠিক মায়ের মতো আত্মসম্মান। মেয়ে কি আর আলাদা হবে? ফেরিহা আর কি করবে বুঝতে না পেরে নীরার হাত টেনে রুম থেকে বেরিয়ে যায়। এমনিও দেরি হয়ে যাচ্ছে। নীরব এক দৃষ্টিতে ওদের যাওয়া দেখতে থাকে। ফেরিহাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে ফারদিন, একটা হোয়াইট শার্ট ও হোয়াইট প্যান্ট পরা, সাদা শার্টের উপর নীল রঙের ব্লেজার, বেশ ড্যাশিং লাগছে। মাথার চুলগুলোতে হাত বুলাতে বুলাতে সে নিচে নামতেই বাবা ফায়াজ আহমেদ সামনে পড়ে। মুখে বিরক্তি এনে পাশ কাটিয়ে যেতে নিতেই ফায়াজ বলে ওঠে,
দাঁড়াও। ফারদিন থেমে যায়। যদিও তার ইচ্ছে নেই ভার্সিটির প্রধান অতিথি হিসেবে সেখানে আজ উপস্থিত থাকতে হবে, কতগুলো মানুষের নেকামি সহ্য করতে হবে, এসব ভেবেই তার এখন বিরক্ত লাগছে। মানুষের হাবভাব তার একদম ভালো লাগে না। ফায়েজ আহমেদ ছেলের সামনে এসে দাঁড়ায়, পা থেকে মাথা অবধি দেখে একবার ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? উপরে মানুষ হলেও ভিতরটা ভ্যাম্পায়ারই রয়ে গেল। সাবধানে যেও, কোনো উল্টাপাল্টা কিছু করো না। সেটা আপনি না বললেও হতো। আমি নিজে থেকে কারো ক্ষতি করতে চাই না, যদি না কেউ কোনো অন্যায় কাজ করে। মানুষের বাচ্চাগুলো এমনিতেও অমানুষ টাইপ কাজ বেশি পছন্দ করে। গতবারের মতো কিছু করবে না। ফারদিন তার ছেলের হাসি হেসে বলে, ডোন্ট ওয়ারি ড্যাড, এমন কাজ আমি আরও 1000বার করব। কেউ আমার সামনে অন্যায় কাজ করলে শক্তির প্রয়োগ না করার প্রশ্নই আসে না। সেই ছেলেটা একটা মেয়েকে মলেস্ট করার চেষ্টা করছিল, তাই আমি একদম পিটিয়ে শায়েস্তা করে দিয়েছিলাম। এমন কিছু সামনে হতে দেখলে আবার করব। দেশে আইন বলেও কিছু আছে। সেটা মানুষদের জন্য, আমাদের মতো জীবদের জন্য না। না জানি তুমি এই মানুষের মাঝে কি পেয়েছো। তোমার মাকে। কথাটা বলে ফায়াজ আহমেদ ফারদিনের সামনে থেকে সরে যায়। ছেলের সাথে তার বরাবরই মিলে না। অন্য রুমে যেতে যেতে আরেকবার বলে ওঠে, আমি চাইলে রাজা হয়ে রাজ্যে ফিরে যেতে পারি, তবে মানুষদের মাঝ থেকেই আমি শান্তি পাই। এইখানে আমি তোমার মায়ের ছোঁয়া পাই। তোমার মা মানুষ ছিল বলে তোমার মাঝে কিছু পরিবর্তন এসেছে। ঠিকঠাক সব জাদুর শক্তি তুমি ব্যবহার করতে পারো না, তবে তার মানে এই নয় যে তুমি দুর্বল। তোমার উচিত তোমার মাকে ভালোবাসার চেষ্টা করা। ফারদিন হো হো করে হেসে ওঠে। এই হাসিতে আছে শুধুই ঘৃণা, অভিমান আর এক বুক অভিযোগ, যা হয়তো কখনোই মুখে বলা হয়নি। মানুষরা এত খারাপ, তারা মানুষ হয়ে মানুষকে মেরে ফেলে। ফায়াজ এই হাসি ও কথা শুনে প্রতি উত্তরে বলে, আমিও আগে তোমার মতো শুধু তাদের খারাপ দিকটাই দেখতাম, তবে মনে রেখো প্রতিটা মাদ্রাই এপিট ওপিট আছে। মানুষের মাঝে যেমন হিংসা ঘৃণা আছে, তেমনই আছে অপরন্ত ভালোবাসা। ওরা একজনকে ভালোবাসলে সবটা দিয়ে ভালোবাসতে জানে, যা হয়তো তোমার এই ভ্যাম্পায়ার মনটা দিয়ে বুঝতে পারবে না। তবে একদিন তুমিও এই অনুভূতিটা ফিল করতে পারবে, ভ্যাম্পায়ার হয়ে নয়, একজন মানুষ হয়ে। দেখো, আবার আমার থেকেও বড় প্রেমিক হয়ে যেও না সেই দিন আবার। ফারদিন বাবার কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে বেরিয়ে যায়। এসব কথা সে কানে লাগায় না। বাহিরে গ্যারেজে পার করা গাড়িটা নিয়ে সে ড্রাইভ করতে শুরু করে। গন্তব্য স্থলে কি অপেক্ষা করছে তা যেন তার অজানা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিস্টার ফায়াজ আহমেদের ছেলে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের অন্যতম আর্টিস্ট, সবার পরিচিত মুখ ফারদিন নিয়াজ খান। মঞ্চে দাঁড়িয়ে থাকা ইংরেজি প্রফেসর ও আজকের অনুষ্ঠানের উপস্থাপক নোবেলের কথায় সবাই করতালির মাধ্যমে ফারদিনকে শুভেচ্ছা জানালো। ফারদিন স্টেজে বসে হাত নাড়ালো। মেয়েদের মাঝে অনেকেই জাতীয় ক্রাশ ফারদিন। তবে ফারদিন এসবে তোয়াক্কা না করে পাশে অন্য শিক্ষকদের সাথে কথা বলতে থাকলো। তাদের মাঝেই একজন হলেন মিস জারা, এই ভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা। বয়স তার 28 ছুঁই ছুঁই। তবে প্রথম দেখায় যে কেউ ভার্সিটির ছাত্রী ভেবে ভুল করতে বাধ্য। নিয়মিত জিম করা থেকে শুরু করে মাসে মাসে পার্লারে গিয়ে নিজের চুল ফেস সব কিছুকে নানান প্রসাধনিক দিয়ে সাজাতে সে এতটুকু কৃপণতা করে না। চুলগুলো ছোট ছোট করে বব কাট করা। তবে সামান্য হলো মেয়েটা একটু নাস্তিক টাইপের। সৃষ্টিকর্তা তেমন একটা বিশ্বাস করে না, তাই বেশ আধুনিক চিন্তাধারা নিয়ে চলে সে। এজন্য ভার্সিটির বাকি কিছু শিক্ষক থেকে অনেক ছাত্ররাও তাকে অপছন্দ করে। এসবে অবশ্য সে তোয়াক্কা করে না। এখনও বিয়ের প্রস্তাব যারার কম আসে না, তবে তার স্বপ্নের পুরুষ হলো ফারদিন। বয়সে সে হয়তো ফারদিনের সমবয়সী বা 2-1 বছরের ছোট হবে, তবে নিজের স্লিম বডির জন্য সে বয়স লুকাতে সফল।
একদিকে অনুষ্ঠানটা যথারীতি চলতে থাকে, মেয়েদের নাচ, পরিবেশন, বক্তব্য সব কিছু। ফারদিন শেষ হবে তেমন মনোযোগ না দিয়ে ফোনে স্ক্রল করতে থাকে। এমন সময় হাতে একটা ফুলের তোড়া দিয়ে যারা ফারদিনের কাছে এসে বলে, ওয়েলকাম মিস্টার ফারদিন, এটা আমাদের ভার্সিটির ছাত্রদের পক্ষ থেকে। কথাটা বলেই যারা শাড়ির আঁচলটা একটু কাঁধে টেনে ফারদিনের সামনে তোড়াটা এগিয়ে দেয়। অমনি ফারদিন লাফ দিয়ে চেয়ার থেকে উঠে এক পাশে দাঁড়িয়ে অনবরত হাঁচি দিতে থাকে। অন্য শিক্ষকরাও সবাই ফারদিনের দিকে তাকিয়ে থাকে। একজন সিনিয়র স্যার তাড়াতাড়ি ফারদিনের কাছে এসে বলে, সরি মিস্টার ফারদিন, যারা ম্যাম হয়তো ভুলে গিয়েছিল আপনার ফুলে অ্যালার্জি আছে। যারা কথাটা শুনে অসহায়ের মতো ফারদিনের দিকে তাকিয়ে ফুলের তোড়াটা ফেলে দেয়। দূর, সব উল্টো হয়ে গেল এমনটা ভেবে যারা তাড়াতাড়ি ফারদিনের কাছে গিয়ে বলে, আই এম সো সরি স্যার, চলুন আমি আপনাকে ওয়াশরুম অবধি নিয়ে যাই। না না, দরকার নেই, আমি যেতে পারবো। ফারদিনের কাশতে কাশতে আর হাঁচি দিতে দিতে অবস্থা বেশ বাজে। সে একা যেতে নিতেই যারা এসে এক পাশে তার হাতটা পেছন থেকে টেনে ধরে বলে, আমি নিয়ে যাচ্ছি। ফারদিন একজন ভ্যাম্পায়ার, অসীম শক্তির অধিকারী। সে মানুষের হাত স্পর্শ করেই তাদের মনের কথা বলতে পারে। সে যারার মতলবটা খুব ভালো করে বুঝে যায়। এসব নতুন না, তবে এই প্রথম কোনো মেয়ে এতটা সীমা পেরিয়ে সাহস দেখিয়েছে, তার হাত স্পর্শ করেছে। ফারদিন শান্ত চোখে পেছনে ফিরে যারার দিকে তাকায়। এমন রাগী ও শান্ত চাহনি দেখে যারা হাতটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। ফারদিন বলে, গো টু দ্য হেল, নেক্সট টাইম লিমিট ক্রস করার আগে 1000 বার ভাববেন মিস যারা। যারার আত্মা যেন ভয়ে কেঁপে ওঠে। আস্তে আস্তে কথাটা বলল ফারদিন, তবে শুনে মনে হচ্ছে যেন কি না কি বলে ফেলবে। ফারদিন আর দেরি না করে স্টেজ ছেড়ে ভার্সিটির নিচতলা থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওয়াশরুম তো একটা বাহানা, একটু নীরব কোনো জায়গা পেলেই নিজের হাতে জাদু শক্তিটা দৃশ্যমান করবে। নিজের শক্তির একটু ব্যবহার করলেই সব ঠিক হয়ে যাবে। বাদুর জাতের ভ্যাম্পায়ারদের কেউ একজন বইয়ের দ্বিতীয় খণ্ড চুরি করেছে রাজমাতা। নিজের গুপ্তচরের মুখে কথাটা শুনে ভয়ে আত্মা কেঁপে উঠে রাজমাতার। তিনি তাড়াতাড়ি গুপ্তচরকে রুম থেকে যেতে বলে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে ভ্যাম্পায়ার রাজ্যের সেই ইতিহাসের কথা, যেই সময় থেকে পবিত্র বইটির 2টি খণ্ড সংরক্ষণ করে আসছে রাজ পরিবার। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। ভ্যাম্পায়ার রাজ্যের শুরু ভয়ানক ও অন্যায় অবিচার দিয়ে ভরে গিয়েছে। ভ্যাম্পায়ারদের মাঝে প্রায় বেশিরভাগই সৃষ্টিকর্তাকে ভুলে শয়তান পূজা শুরু করেছে অমরত্ব ও অসীম শক্তির জন্য। তবে তারা জানে না সৃষ্টিকর্তা ছাড়া কেউই অমরত্ব লাভ করতে পারে না। তখনকার দিনের ভ্যাম্পায়ারদের মধ্যে কোনো জাত ছিল না। এখন যেমন শক্তিশালী রাজ পরিবার সহ একটি জাত ও দুর্বল যারা সূর্যের আলো সহ্য করতে পারত না, এমন কোনো ভেদাভেদ ছিল না। সবাই একই সূর্যকে শত্রু ভেবে চাঁদকে মান্য করত। তখনই যেন গোবরে ফোটা সদ্য পদ্ম ফুলের মতো এই নোংরা ভয়ানক রাজ্যের মাঝে ভালোবাসার ছোঁয়া লাগে। রাজ পরিবারের বড় ছেলে প্রেমে পড়ে এক জেলের মেয়ের, যে কিনা একজন সাধারণ মানুষ। সবার বিরোধিতা করে বিয়েও করে তাকে। কত ষড়যন্ত্র, কত বর্বর তাকে পার করে এক হয় দুজন মানুষের শুদ্ধ প্রেম। এক এক করে ভ্যাম্পায়াররা অন্যায় পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসে। অতঃপর বদলানো হয় অসগার্ড রাজ্যের সব নিয়মকানুন। কেউ কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। রাজ পরিবার ছাড়া কেউ মানুষের জগতে যেতে পারবে না, ঠিক ততদিন অবধি যতদিন অবধি না দি পাওয়ার অফ এম্পায়ারের জন্ম হবে। তিনি এসে সব নিয়ম বদলাবে। কেননা মানুষকে বিয়ে করে এসব নিয়ম অনেক ভ্যাম্পায়াররা মানতে চায়নি। তখন থেকেই মূলত ভ্যাম্পায়ারদের জাত দুটো হয়ে যায়। একদল যারা রাজ পরিবারের নিয়ম মেনে চলত,
অন্য দল যারা মানত ঠিকই, তবে পুরোপুরি না, কখনো কখনো বিদ্রোহ ঘোষণা করত। এজন্য রাজা মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন যারা সঠিক পথে আছে তাদের তিনি রক্ষা করেন। এজন্য ভ্যাম্পায়ারদের একটা অংশের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এরা আর সূর্যের আলোতে পুড়ে যায় না, তবে অন্য জাতটা সূর্যের আলো লাগতেই পুড়ে ছাই হয়ে যায়। তখনকার রানী স্বপ্ন দেখেছিল ভবিষ্যতে আবার কোনো এক মেয়ের জন্ম হবে, যে মানুষ হয়েও এই রাজ্যের রাজ করবে। তাকে বিয়ে করবে রাজ পরিবারের কেউই একজন। সে আসলে এসব ভেদাভেদ সব কিছু মিটে যাবে। এখন প্রশ্ন হলো, কে সেই মেয়ে, কবে তার জন্ম? এসব ব্যাপারে কিছুটা আন্দাজ করে রানী দুটো বই লিখেছে। এতদিন রাজ পরিবারের বিশ্বস্ত লোকেরা সেই বই দুটো রক্ষা করে আসছে, তবে কিছুদিন আগেই সেই বইয়ের দ্বিখণ্ড চুরি হয়ে যায়। সেটা ওই খারাপ ভ্যাম্পায়ারদের মাঝেই কেউ একজন করেছে। রাজমাতা ভয়ে কাঁপতে থাকে, না জানি কোন বিপদের সামনে আসছে। ফায়াজ আহমেদ নিজের রুমে বসে চেয়ারে ঢুকছে। আজ রাতে নিজের রাজ্যে ফিরে যেতে হবে, কিছু কাজ আছে। ছেলেকে সাথে নিবে না সে। তার ছেলেটা কেন যেন রাজ পরিবারের বাকিদের মতো হয়নি বললে ভুল হবে, হাতে পায়ে হতে পারেনি। জন্মের সময় ফারদিনের মা মারা যায়। ভুলটা ফায়াজেরই ছিল। সে নিজের ভ্যাম্পায়ার হওয়ার বিষয়টা প্রথমে গোপন রাখে, পরে অবশ্য স্ত্রীকে সব বলে দেয়। এজন্য মানুষকে ভালোবেসে বিয়ে করেছিল ফায়াজ। ভেবেছিল ফারদিনের মাই হবে হয়তো সেই চরিত্র, যে আসলে সব ঠিক হয়ে যাবে, কারো কোনো বাধা থাকবে না, সবার মাঝে ভেদাভেদ দূর হয়ে শান্তি ফিরে আসবে। তবে সে ভুল ছিল। তার স্ত্রী ছিল একজন সাধারণ মানুষ, তবে প্রেমের কমতি ছিল না। সব কিছু কল্পনার একটা ছোট্ট সংসারের মতোই ছিল। তবে অন্য জাতের বিদ্রোহী ভ্যাম্পায়ারদের কেউ একজন শত্রুতা করে তাকে মেরে ফেলে। ফারদিন তাই ছোট থেকে মায়ের ভালোবাসা কত পায়নি। তার উপর একুল ওকুল দুই দিকে সামলাতে গিয়ে ফায়াজও তাকে সময় দেয়নি। তাই সব কিছুর জন্য সে মানুষদেরই দায়ী করে। কবে ছেলেটা ঠিক হবে? একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলে ফায়াজ আহমেদ ফেরিহা একটা ক্লাসরুমে একা একা বসে আছে অনেকক্ষণ যাবৎ। একা একা বসে আছে। নীরা নাকি তার কোন ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যাবে বলল। ফেরিহা বারবার বলেছিল তাকেও সাথে নিতে, তবে মেয়েটা নেয়নি। এমন কোন ফ্রেন্ড আছে ওর যার কথা আমাকে বলা যাবে না? কথাটা বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় ফেরিহা। সবাই কি সুন্দর কনসার্ট দেখছে, আর ও একা একা এখানে পড়ে আছে। এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। আউচ! মাথায় হাত দিয়ে ডলতে থাকে ফেরিহা। সামনে দাঁড়িয়ে থাকা ফারদিন ভ্রু কুঁচকে ফেরিহার দিকে তাকায়। দ্রুত উপরে উঠতে গিয়ে খেয়াল করেনি, তাই ধাক্কা লেগে গিয়েছে। দোষটা ফারদিনেরই বলা যায়। ফারদিন ভদ্রতার খাতিরে সরি বলার আগেই ফেরিহা চেঁচিয়ে বলে ওঠে, এই আপনাদের মতো ছেলেদের জন্য কোথাও গিয়েই শান্তি নেই। যেই দেখেছেন একা একটা মেয়ে সিঁড়ি বেয়ে নামছে, অমনি ইচ্ছা করে ধাক্কা দিলেন। আর বুকেও কি পাথর বেঁধে রেখেছেন? এত শক্ত কেন? আজব তো, কেমন মানুষ আপনি? ফারদিন বেশ অবাক হয়। সে মেয়ে মানুষ দেখে গায়ে পড়েছে এমনটা বুঝলো মেয়েটা। খুব ইগোতে আঘাত পেল ফারদিন। সবাইকে ইগনোর করে চলে সে, অথচ এই মেয়েটা 2 মিনিটে তাকে কথা শুনিয়ে দিল। এইদিকে ফেরিহা নিজের কথা শেষ করে পাশ কাটিয়ে হন করে নিচে যেতে লাগলো। পুরো মুডটা নষ্ট হয়ে গিয়েছে তার। একদিকে ওই নিরু, আর একদিকে এই উদ্ভট লোকটা। শুধু চেহারা সুন্দর হলেই হয় না, দেখতে তো বেশ বড় পরিবারের ছেলে মনে হচ্ছে, তবে নিয়ত ভালো না। এসব ভেবে নিচে যেতেই ফেরিহা আবার ফারদিনের সামনে গিয়ে পড়ে। বেশ অবাক হয়ে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে থাকে আর বলে ওঠে, কি হলো এটা? আপনি না আমার পিছনে ছিলেন, ভূতের মতো সামনে এসে পড়লেন কি করে?
ফারদিন ঠোঁট বাঁকিয়ে একটা ডেভিল স্মাইল করে। ফেরিহা পাশ দিয়ে ফারদিন এসেছে, তবে ভ্যাম্পায়ারদের গতি এতটাই বেশি যে এক স্থান থেকে অন্য স্থানে গেলে খালি চোখে দেখাও যায় না। ফেরিহা বেশ ভোরকে গিয়ে তাড়াতাড়ি যেতে নিলেই ফারদিন পিছন থেকে একটা হাত ধরে ফেলে। হঠাৎ হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে ফেলে। দুপাশে দু হাত দিয়ে কিছুটা নিচু হয়ে মুখটা ঠিক ফেরিহার মুখের সামনে এনে বলে, জিজ্ঞেস করেছিলে না আমি কেমন মানুষ, উত্তরটা নিয়ে যাও। আমি এমন মানুষ যার সম্পর্কে তোমার মতো সাধারণ মানুষদের কোনো আইডিয়াও নেই, আর এসব তুচ্ছ মানুষদের প্রতি প্রিন্সের কোনো ইন্টারেস্ট নেই। আই অ্যাম দ্যাট কাইন্ড অফ ম্যান হুম ইউ উইল নেভার গেট। কথাটা বলে ফেরিহাকে রেখে হন হন করে ফারদিন চলে গেল। এইদিকে এতটুকু সময় যেন দম আটকে রেখেছিল মেয়েটা। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে একা একা বলতে থাকে, এসব অ্যাটেনশন পাওয়ার ধান্দা, আর কিছুই না। যেমন ভাব নিয়ে কথা বলছিল, যেন মানুষ না, উনি এলিয়েন, খচ্চর এলিয়েন একটা। নেক্সট টাইম এই ব্যাটার সাথে দেখা হলে খচ্চর এলিয়েন বলে ডাকবো। ফেরিহা হন হন করে নিজে চলে যায়। এইদিকে একটা ফাঁকা ক্লাসরুম চলে আসে ফারদিন। দরজাটা একটু চাপিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে নিজের শক্তি অনুভব করতে থাকে। হঠাৎ তার চোখের মনি নীলাভ ধারণ করে। মাড়ির দুপাশ দিয়ে দুটো বড় বড় দাঁত বেরিয়ে আসে। এই দাঁত দিয়ে ভ্যাম্পায়াররা শিকার করে রক্ত চুষে নেয়। নিজেকে ঠিক করতে করতে ভাবতে থাকে নিজের মেয়েটার কথা। নামটা ফারদিন জানে না, তবে এই মেয়েটাকে কথায় যেন সে দেখেছিল। একটু ভাবতেই মনে পড়ে সেদিন জঙ্গলে একেই বাঁচিয়েছে সে। তবে কিছুটা অদ্ভুত লাগে ফারদিনের কাছে। ওই দিন দুইবার স্পর্শ করা হয়েছে মেয়েটাকে, অথচ একবারও তার মনের ভিতরে কি চলছে সে নিয়ে কোনো কিছু ফারদিনের মাথায় আসেনি।